গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য রয়েছে নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, মালঞ্চ। মেল স্টিমারটা ছেড়ে যাওয়ার পর ঘণ্টাখানেক যেতে না যেতেই নদীর অন্য দিক থেকে আরেকটি সিটির শব্দ ভেসে এলো। যেন খানিক দূরে একটা বাঘা কুকুর গর্জে উঠেছে। স্টিমার ঘাটা থেকে কয়েক গজের মধ্যেই ছোট বড় খাঁচারেক শনের ঘরে অস্থায়ী সরকারি হাসপাতাল। আগে নাম ছিল এফআরই, ফ্যামিন রিলিফ এমার্জেন্সি। দুর্ভিক্ষ পীড়িত মুমূর্ষ স্থানীয় নিম্নশ্রেণীর সব স্ত্রী পুরুষদের এখানে আশ্রয় আর চিকিৎসা মিলত। আজকাল মাস কয়েক হলো নামটা পাল্টে রাখা হয়েছে সুজনগঞ্জ এজি অর্থাৎ অক্সিলিয়ারি গভর্নমেন্ট হসপিটাল। এতে মর্যাদাটা কিছু বাড়লেও স্থায়িত্ব সম্বন্ধে সন্দেহ রয়ে গেছে। ফিমেল ওয়ার্ডে বিভূতি একটি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার রোগিণীকে পরীক্ষা করছিল। পাশে দাঁড়িয়েছিল স্টাফ নার্স মালঞ্চ। সিটি শুনে সে কান খাড়া করল, তারপর মৃদুকণ্ঠে বলল, ব্যাপার কি ডাক্তারবাবু? বিভূতি একবার চোখ তুলে তার দিকে তাকালো, বলল, বোধহয় সিভিল সার্জন, তার লঞ্চের এরকম শব্দ শুনেছি। মালঞ্চ বলল, সিভিল সার্জন? তাহলে আপনি এক্ষুনি ঘাটে যান ডাক্তারবাবু। বিভূতি ভ্রু কুঞ্চিত করে বলল, আমি কখন কি করব না করব সে কি তোমাকে বলে দিতে হবে নার্স? মালঞ্চ মুখ ম্লান করে বলল, আগে না, আমার অন্যায় হয়েছে। বিভূতি অপেক্ষাকৃত কোমল কণ্ঠে বলল, ডাক্তার নার্সের কাছে রোগী সবচেয়ে বড়। এবার সেই কুকুরকণ্ঠী হর্ন আরও স্পষ্ট এবং আরও উচ্চতর হয়ে উঠল। সিভিল সার্জনের মোটর লঞ্চ নিশ্চয়ই ঘাটের খুব কাছে এসে পড়েছে। বিভূতি উঠে দাঁড়ালো। মালঞ্চ বলল, আচ্ছা ডাক্তারবাবু। বিভূতি ফিরে তাকালো। বলো। মালঞ্চ একটু ইতস্তত করে বলল, আওয়াজটা কি সত্যিই হর্নের না ডাক্তার সাহেবের পোষা কুকুরের? বিভূতি সকৌতুকে হাসল। 24-25 বছর বয়স হবে মালঞ্চের, কিন্তু এখনও ছেলে মানুষে কৌতূহল তার যায়নি। ওদের মতো প্রাকৃত জনের বোধহয় কোনো বয়সেই যায় না। বিভূতি হেসে বলল, তোমার কি মনে হয়? মালঞ্চ বলল, আমার মনে হয় কি জানেন, সার্জেন্ট সাহেবের কুকুরও ডাকে, হর্নও বাজে। অনেক দূর থেকে পাছে তার কুকুরের ডাক শোনা না যায়, তাই হর্নের শব্দটা কুকুরের মতো করে নিয়েছেন। কুকুর নিশ্চয়ই খুব ভালোবাসেন ডাক্তার সাহেব। বিভূতি বলল, তা বোধ হয় বাসেন। তোমরা সব ঠিকঠাক থেকো, সিভিল সার্জন হয়তো এখনই আসতে পারেন। ফিকে হলদে রঙের মাঝারি আকারের লঞ্চখানা ততক্ষণে ঘাটে এসে ভিড়েছে। খালাসিরা বড় বড় দুটো তক্তা নামিয়ে দিয়েছে মাটিতে। ধরে নামবার জন্য বাঁশের সরু লগি দুটি খুঁটো পুঁতে তারা বেঁধে দিতে যাচ্ছিল। নন্দী সাহেব ভেতর থেকে বারণ করলেন, দরকার নেই। তারপর লঞ্চের সামনে এসে দাঁড়ালেন। 40-এর 2-1 বছর ওদিকেই হবে বয়স। গৌরবর্ণ দীর্ঘ চেহারা, নিখুঁত সাহেবী বেশে তাকে চমৎকার মানিয়েছে। সেলামে নমস্কারে যে সব অভিবাদন আসছিল, স্মিতহাস্যে তার প্রত্যেকটির যথাযোগ্য অভিবাদন জানালেন নন্দী সাহেব। তারপর সেই তক্তার সিঁড়ি বেয়ে নেমে এলেন পাড়ে। থানার ইন্সপেক্টর, কোর্টের মুন্সেফ, উকিল, ডাক্তার, স্থানীয় বণিক সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি, ছোট শহরের বড় বড় নাগরিকেরা অভ্যর্থনার জন্য মুহূর্তের মধ্যে সব এসে উপস্থিত হয়েছেন। সহকারী দেবেশের সঙ্গে হাসপাতালের ইনচার্জ বিভূতিকেও দেখা যাচ্ছে তার মধ্যে। মুন্সেফবাবু এগিয়ে এলেন প্রথমে। এমন ব্যাকওয়ার্ড জায়গা, কোনোরকম যানবাহনের ব্যবস্থাই নেই, একটা সাইকেল রিক্সা পর্যন্ত এখানে মেলে না স্যার। নন্দী সাহেব হাসলেন।
এই ছটাকখানেক জায়গায় যানবাহন আপনি চালাবেন কোথায় মুন্সেফবাবু? ওসবের জন্য ব্যস্ত হতে হবে না। কিছুকাল যাবৎ প্রায় জলচর হয়ে পড়লেও পায়ের ব্যবহার এখনো ভুলিনি। বিভূতির দিকে তাকিয়ে বললেন, তারপর বিভূতিবাবু, খবর সব ভালো? আপনার হাসপাতাল চলছে তো ঠিকমতো? বিভূতি বলল, আগে হ্যাঁ স্যার। নন্দী সাহেব বললেন, বেশ, তাহলে চলুন আগে হাসপাতালটাই দেখে আসা যাক আপনাদের। সামনের ওই শনের ঘরগুলোই তো? পরিদর্শনটা কিছু অতর্কিত এবং বিনা বিজ্ঞাপিত। বিভূতি বলল, আসুন। আর সবাইকে বিদায় দিলেন সিভিল সার্জন। বললেন, আপনাদের আর কষ্ট দেব না। তারপর বিভূতিকে বললেন, চলুন। 3-4খানা ছোট ছোট ঘর আর একখানা বড় আটচালায় জেনারেল ওয়ার্ড। বাঁশের বাখারির বেড়ায় 5-6টি খোপে ভাগ করা হয়েছে। কোনোটিতে আউটডোরে রোগীদের দেখা হয়, কোনোটি সুপারিনটেন্ডেন্টের খাস কামরা। আসবাবপত্রের নামগুলি ইংরেজি, কিন্তু জিনিসগুলির অধিকাংশই একেবারে খাঁটি স্থানীয় সংস্করণ। মূলে বাঁশের বাখারি বেঁধে তৈরি করা হয়েছে মশারির স্ট্যান্ড। ডোরাকাটা জোলাকি থান কাপড়ের ছোট ছোট উটমুখ সব মশারি। বাঁশের আর বাজে কাঠের তৈরি স্থানীয় ছুতোরের গড়া টেবিল। সবগুলি পা ঠিক সমানভাবে দাঁড়ায় না। সিভিল সার্জন দেখেন আর মুখ মুচকে হাসেন। নার্সরা এরই মধ্যে হঠাৎ ভারী ব্যস্ত এবং কর্মতৎপর হয়ে উঠেছে। নন্দী সাহেব সকৌতুকে একবার তাদের দিকে তাকালেন। অল্প বয়সী, আধা বয়সী, নিম্ন শ্রেণীর সব স্ত্রীলোক। রং প্রায় প্রত্যেকটিরই ঘন কালো। হাত পায়ের গড়নে কি মুখে চোখে তেমন কোনো শ্রী ছাঁদ নেই, বরং অশিক্ষার একটা পুরো ছাপ আছে। নন্দী সাহেব বিভূতিকে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, এসব আমদানি করলেন কোত্থেকে? একেবারে ফরমাইশ দেওয়া মনে হচ্ছে। বিভূতি বলল, এখানকারই সব নমশূদ্র আর চাষি কৈবর্তদের মেয়ে। লোকাল রিক্রুটমেন্টে সরকারের খরচও কম পড়ে, আর এসব দুস্থ পরিবারেরও কিছুটা সুরাহা হয়। নন্দী সাহেব বললেন, তা তো হয়, কিন্তু নার্সিং কি ঠিকমতো ওদের দিয়ে চলে? ওদের হাতে ওষুধপত্র খেতে রোগীদের কি প্রবৃত্তি হয়? বিভূতি বলল, প্রবৃত্তি হবে না কেন স্যার? ওদের মা বোনের মুখ হাতও তো ওই রকমই। আর নার্সিং সম্বন্ধে মোটামুটি আমি শিখিয়ে পড়ে নিয়েছি। এখনও সপ্তাহে 2-3 দিন আমি ওদের ক্লাস নেই। আমার স্ত্রীও ওদের মোটামুটি সাধারণ লেখাপড়াটা শেখাবার চেষ্টা করছেন। নন্দী সাহেব বললেন, বটে, তাহলে আপনারা দুজন মিলে ওদের একেবারে মানুষ না করে ছাড়বেন না দেখছি। তারপর নন্দী সাহেব মাঝ বয়সী একটি নার্সকে হাতের ইশারায় ডেকে আনলেন। জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? নার্সটি কম্পিত গলায় জবাব দিল, হরিদাসী। ডিউটিতে আসবার সময় দাঁতে মিশি দিতে হয় না, একথা ডাক্তারবাবুরা তোমাদের বলে দেয়নি? সহকারী দেবেশ বলল, অন্তত পক্ষে 1000 বার বলেছি স্যার। 1000 বার বলার পরেও যখন এই অবস্থা, তখন উপযুক্ত স্টেপ নেননি কেন? নন্দী সাহেব বিভূতির দিকে তাকালেন। বিভূতি বলল, আগে ক্রমে ক্রমে এসব অভ্যেস ছাড়াবার চেষ্টা করছি। কজন ছেড়েও দিয়েছে, জনকয়েক কেবল এখনও পারেনি। মিশি ব্যবহার না করলে নাকি ওদের মাথা ঘোরে, বমি হয়, কিছুতেই ভালো করে ডিউটি দিতে পারে না। নন্দী সাহেব ভ্রুকুটি করলেন, আমি তাহলে ঠিকই শুনেছিলাম। ওরা কিছু বেশি ইন্টেলিজেন্সই পাচ্ছে। বিভূতি প্রতিবাদ করে বলল, না স্যার, আপনি ভুল শুনেছেন। এদের নিয়ে যে কষ্টে। নন্দী সাহেব গুঁড়ো ব্যঞ্জনায় হাসলেন। আমরাও তাই ঠিক করেছি, এত কষ্টের আর কোনো মানে হয় না আপনাদের। এরপর আরও 2-1টি ওয়ার্ড পরিদর্শন করলেন নন্দী সাহেব। সর্বত্রই তিনি খুঁতখুত করতে লাগলেন। কোথাও রোগীদের ওষুধপত্র ঠিকমতো খাওয়ানো হচ্ছে না, কোথাও মশারি যেমন তেমনভাবে টাঙানো হয়েছে, ভেতর দিয়ে মশা যাচ্ছে, কোনো কোনো রোগীর বিছানাপত্র অত্যন্ত অপরিচ্ছন্ন।
নন্দী সাহেবের মুখ ক্রমে গম্ভীর এবং অপ্রসন্ন হয়ে উঠতে লাগল। ফিমেল ওয়ার্ডে মালঞ্চ অন্য সব নার্সদের কাজকর্ম দেখিয়ে দিয়ে একটা বাঁশের টেবিলের উপর ঝুঁকে পড়ে পেন্সিল দিয়ে খাতায় কি টুকে নিচ্ছিল। লেখার দ্রুততায় হালকা টেবিলটা কাঁপছিল ঠকঠক করে। নন্দী সাহেব এসে ঘরে ঢুকলেন। তাড়াতাড়ি খাতা পেন্সিল রেখে নমস্কার জানালো মালঞ্চ। নন্দী সাহেব পূর্ণ দৃষ্টিতে তাকালেন একবার। এতক্ষণ পরে এই একটি মাত্র নার্স তার চোখে পড়ল, যার দিকে চাইলে চোখ পীড়িত না হয়ে প্রসন্ন হয়। রঙের কালো পাথরের মতো, কিন্তু নাক চোখ যেন কোনো নিপুণ হাতে পাথর কুঁদে বার করা। নন্দী সাহেব বিভূতিকে জিজ্ঞাসা করলেন, এটিকে? বিভূতি বলল, মালঞ্চ, আমাদের স্টাফ নার্স। নন্দী সাহেব বললেন, এও কি? বিভূতি ইংরেজিতে জবাব দিল, হ্যাঁ, এও ওই চাষি কৈবর্তের মেয়ে, তবে ওদের বংশে কিছু লেখাপড়ার চর্চা ছিল। তাছাড়া মেয়েটি বেশ চালাক চতুরও। নন্দী সাহেব মৃদু হাসলেন, হ্যাঁ, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। বিভূতি বলল, তাছাড়া পড়াশোনায় অমনিতেও খুব ঝোঁক। আমার স্ত্রীর কাছে নিয়মিত একবার করে যায় পড়া দেখিয়ে নিতে। নন্দী সাহেব আবার একটু মৃদু হাসলেন। পাবলিসিটির জন্য আপনি তার কাছ থেকে কত পান বিভূতিবাবু? বিভূতি বলল, কার কাছ থেকে? নন্দী সাহেব বললেন, আই মিন ইয়োর ওয়াইফ। সহকারী দেবেশ এমনকি নার্সরাও হাসি গোপনের চেষ্টা করল। ডাক্তারের শব্দ ছাড়াও এ ধরনের দু একটা ইংরেজি কথা এরা বুঝতে শিখেছে এবং দেশীয় রীতিতে বিদেশীয় শব্দগুলির নির্ভুল উচ্চারণও আয়ত্ত করে ফেলেছে। এরপর মালঞ্চকে নার্সিং সংক্রান্ত দু একটা কথা জিজ্ঞাসা করলেন নন্দী সাহেব। দু একটি রোগীকে একাত্র পরীক্ষা করলেন। সেই ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার কেসটি ছাড়া কঠিন কোনো কেস নেই বললেই চলে। সাধারণ ম্যালেরিয়া জ্বর, আমাশা আর দু একটা টাইফয়েড রোগী ছাড়া অন্যান্য রোগীর সংখ্যা খুব বেশি নয় বর্তমানে। হাসপাতাল থেকে বেরিয়ে এসে নন্দী সাহেব ফের লঞ্চের দিকে যেতে যেতে বললেন, খাতাপত্র আমার লঞ্চেই পাঠিয়ে দেবেন বিভূতিবাবু, সেখানেই দেখব। আর কাল ভোরে দেবেশবাবুকে সঙ্গে নিয়ে যাবেন আমার লঞ্চে, কথাবার্তা বলা যাবে। আমন্ত্রণ এলো অনেকের কাছ থেকেই। মুন্সেফ বাবু, দ্বারকা বাবু, বিভূতি স্বয়ং প্রত্যেকেই নন্দী সাহেবকে নিজের বাসায় নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি সবাইকে স্মিত হাস্যে ফিরিয়ে দিলেন। কাল তিনি সবার অনুরোধই রাখবেন। এসেছেন যখন, জায়গাটা একটু ঘুরে টুরে দেখবার তার নিজেরই খুব ইচ্ছে আছে, কিন্তু আজ নয়। আজ তিনি অত্যন্ত শ্রান্ত। রাতটুকু তার বিশ্রামের দরকার। খাওয়া দাওয়া চাকর আর বাবুর্চিরাই সে ব্যবস্থা করবে, সেজন্য কাউকে ভাবতে হবে না। তবে তারা যেন ফর্দমাফিক বাজারের ব্যবস্থাটা করে দেন। তার চাকরের পক্ষে হয়তো অসুবিধা হবে, জায়গাটা তার পক্ষে নতুন। যদিও বিশেষ কিছু নয়, ঘি, ডিম, গোলালু, গোটা তিনেক মুরগি, সরু চাল, এমনি আরও কয়েকটি নিতান্ত সাধারণ খাদ্যবস্তু। রাতের মতো এতেই চলবে। কিন্তু এখানে রাত্রে বাজার মেলে না। হাটবার ছাড়া সন্ধ্যার পর সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। তবু দোকানে যারা ঘুমায় তাদের ডাকাডাকি করে ঝাঁপ খুলিয়ে কিছু কিছু জিনিস সংগ্রহ করল বিভূতি আর দেবেশ। কিন্তু মুরগিও মিলল না, ডিমও মিলল না। সিভিল সার্জনে চাকর বলল, কিন্তু ওসব ছাড়া তো সাহেবের একবেলাও চলে না, অন্তত দুটোর একটা তো চাই। বিভূতি বলল, আচ্ছা তোমরা যাও, জিনিসগুলি যেভাবেই হোক জোগাড় করে আমরা পাঠিয়ে দিচ্ছি। নন্দী সাহেবের মন্তব্যগুলির কথা ভেবে রাত্রে শুয়ে শুয়ে বিভূতি মনে মনে হাসল। সব রকম দৈন্য, সব মালিন্যই দূর করতে জানে বিভূতি। কেবল ঠিকমতো সময়ের অপেক্ষায় আছে। মহৎ কাজের জন্য ধৈর্যের দরকার, সহিষ্ণুতার দরকার। রূঢ় কথায় চোখ রাঙিয়ে রাতারাতি মানুষকে যেটুকু শুধরানো যায় তা পরের রাত পর্যন্ত টেকে না, এই বিভূতির বিশ্বাস।
যে কোনো কাজকর্মে কিংবা যে কোনো বিষয় সম্বন্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণে নিজের অত্যন্ত মন্থরতাকে এমনি করে বিভূতি সমর্থন করে। খুব বেশি রাগ বিভূতি কারো উপরে করতে পারে না, তাই রাগ করাটাকে অশোভন, অসুন্দর, অভদ্রচিত বলে ভাবে। ফলে মনকে সে যতই নির্মল রাখুক, চারদিকে মালিন্য জমতে দেরি হয় না। যে কাজের ভার সে নেয় সে কাজে গলদ দেখা যায়। অধস্তন যাদের উপর সে নির্ভর করে তারা তাকে ভয় করে না। বিভূতি বলে, ভয় না করুক, তারা আমাকে ভালো তো বাসে। তা অবশ্য বাসে, কিন্তু আড়ালে গিয়ে মুখ টিপে টিপে তারা আবার হাসেও। ডিম আর মুরগির ভেট যথাসময়ে পাঠানো হলো। তবু পরদিন ভোরে লঞ্চে বিভূতিকে ডেকে সিভিল সার্জন একে একে নানা রকম অভিযোগের কথা শোনালেন। বিভূতির পরিচালনায় হাসপাতালে ভয়ঙ্কর অব্যবস্থা এবং বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। মাঝে মাঝে আসবাবপত্র উধাও হচ্ছে। কাছাকাছি গ্রামগুলিতে নিম্ন শ্রেণীর বোঝিরা যেসব খাটো খাটো ডুরে শাড়ি পরে রয়েছে তার অধিকাংশই নাকি হাসপাতালের মশারি থেকে তৈরি। রোগীদের চিকিৎসা এবং সেবা যত্ন আশানুরূপ হচ্ছে না, কারণ সরকারি ওষুধ লোক বুঝে শহরের ঘরে ঘরে বিক্রি এবং উপরিত হচ্ছে, আর নার্সরা সুস্থ মানুষদের নিয়ে এত ব্যস্ত রয়েছে যে অসুস্থদের উপর মনোযোগ দেওয়ার সময় করে উঠতে পারছে না। বিভূতি শুনে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কিন্তু এসব কি আপনি বিশ্বাস্য বলে মনে করেন? সিভিল সার্জন একটু হাসলেন। আমার বিশ্বাস করা না করার তো কথা হচ্ছে না বিভূতিবাবু। অভিযোগগুলি এখানকার হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর হাসপাতালে যে কিছুটা সুবন্দোবস্তের অভাব ঘটেছে তা তো নিজের চোখে দেখলাম। বিভূতি এবারেও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, বেশ, হাসপাতালের চার্জ তাহলে আর কারো উপরে দিন। সিভিল সার্জন আবার প্রশান্তভাবে একটু হাসলেন। হে আপনার রাগের কথা, অভিমানের কথা বিভূতিবাবু। তার কথা বলবার মধুর ভঙ্গি দেখে মনে করা শক্ত যে তিনি বিভূতির উপরওয়ালার হর্তাকর্তা। কতগুলি গুরুতর অভিযোগ এইমাত্র তিনি বিভূতির বিরুদ্ধে উপস্থিত করেছেন। সিভিল সার্জন আবার বললেন, চার্জ নেওয়ার মতো আপনার চেয়ে যোগ্যতর লোক যে এখানে নেই তা আমরা জানি। অন্য লোককে চার্জ দিলেই কি এখানকার হাওয়া ফিরবে আপনি ভাবেন? তা নয়, সমস্যার সমাধান ওভাবে হবে না। হাসপাতালটা এখান থেকে আমরা তুলে নিতে চাইছি। তুলে নেবেন? মৃদু আর্তনাদের মতো শোনালো বিভূতির গলা। সিভিল সার্জন একটু যেন বিস্মিত হলেন। বললেন, হ্যাঁ, এখানে গভর্নমেন্টের খরচ পোষাচ্ছে না, সেই হচ্ছে আসল কারণ, বুঝছেন? অবশ্য একেবারে অ্যাবলিশ করা হবে না, সাব ডিভিশনাল টাউনের সঙ্গে এটা অ্যামালগ্যামেটেড হয়ে যাবে। এখানকার কিছু স্টাফ সেখানে ট্রান্সফার করলেই চলবে। আপনি সেখানে কিংবা আমাদের অন্য কোনো হাসপাতালে যেতে পারেন। কোয়ালিফাইড ম্যান, ইচ্ছে করলে ফের প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন আপনি। শুনেছি এতকাল তো তাই করছিলেন। সিভিল সার্জন একটু হাসলেন। শেষ কথাটি বিভূতির কানে গেল কি না বোঝা গেল না। বিভূতি বলল, কিন্তু এখানকার লোক তো যথেষ্ট সাফার করবে। কাছে ধারে কোনো রকম চিকিৎসার ব্যবস্থা নেই, ভালো কোনো ডাক্তার কবিরাজ নেই, আর থাকলেও পয়সা দিয়ে ওষুধ কিনে খাবার ক্ষমতা ওদের মধ্যে কজনের আছে? এই হাসপাতাল খোলার ফলে স্থানীয় অনেক স্ত্রী পুরুষকে প্রোভাইড করা হয়েছিল। এই দুর্দিনে তারা হঠাৎ বেকার হয়ে পড়বে। এখানকার কয়েকটি নার্সের আয়ে মা বাপ, ভাই বোন, ভাইপো, ভাইজির এক একটা বড় বড় সংসার চলছে। আমি খোঁজ নিয়েছি। হঠাৎ এরা বেকার হয়ে পড়লে সেই সব ফ্যামিলির দুর্দশার শেষ থাকবে না। কথাটা একবার দয়া করে ভেবে দেখুন। নন্দী সাহেব বললেন, সবই তো বুঝি বিভূতিবাবু, কিন্তু আমাদের ভেবে দেখায় কিছু কি এসে যায়? ভেবে আমরা কিছুই দেখতে পাই না, যা দেখি তাতে আবার ভাববার ক্ষমতা থাকে না। বাংলাদেশের সুজনগঞ্জ কি একটা? ভেবে আপনি কি করতে পারেন বলুন? না, অন্তত এই সিভিল সার্জনের কাছে সে যে কিছু করে উঠতে পারবে না সে সম্বন্ধে বিভূতি প্রায় নিঃসংশয় হয়েছে।
ক্ষুব্ধ উদ্বিগ্ন মনে বিভূতি বাসার দিকে চলল। রান্নাঘরের দাওয়ায় বসে মালঞ্চ তরকারি কুটে দিচ্ছিল। এরকম টুকটাক কাজ অন্যান্য নার্সরা তো করেই, মালঞ্চ নিজেও এসে একদিন হাত দেয়। আজ কিন্তু মিনা নিষেধ করেছিল, দরকার নেই তোমার তরকারি কাটায়, আমি একাই করে নিতে পারবো। তোমাদের সিভিল সার্জন এসেছেন, হাসপাতালে তোমাকে দেখতে না পেয়ে খুঁজে খুঁজে হয়তো এখানে এসে পড়বেন, তার চেয়ে যার যার কাজকর্ম করো গিয়ে সেই ভালো। মালঞ্চ জবাব দিয়েছিল, কাজকর্ম মানে তো সেই রোগী নিয়ে ঘাটাঘাটি, তাকে আর সবসময় ভালো লাগে দিদিমণি? আমরাও গেরস্থ ঘরের মেয়ে, তাছাড়া আমার ডিউটি সেরে আমি এসেছি, আপনি ভাববেন না। তারপর একটু থেমে মৃদু হেসে মালঞ্চ বলেছিল, আর আমাকে খুঁজে খুঁজে ডাক্তার সাহেব যদি এখানে এসেই পড়েন তাতে তার লাভ বই লোকসান হবে না। শাসনের ভঙ্গিতে মিনা ভ্রু কোঁচকাল, ঠোঁট দুটি উঠল শক্ত হয়ে, বলল, কিসব বাজে বকছ মালঞ্চ? ধমক খেয়ে মালঞ্চের ঠোঁট ঠিক শক্ত নয়, যেন একটু স্ফীত হতে চাইল। নিচু হয়ে তাড়াতাড়ি তরকারি কোটায় মন দিল মালঞ্চ। এদের কাছে মান অভিমানের কোনো দাম নেই। এরা এক মুহূর্তে যতটুকু কাছে টানে, পরের মুহূর্তে তার চেয়ে অনেক বেশি দূরে ঠেলে। দিদিমণিও তাই, ডাক্তারবাবুও তাই। তবু দূরে সরে থাকতে পারে না মালঞ্চ, তাকে ফিরে ফিরে আসতেই হয়। এদের গায়ের গন্ধটুকু যেন তাকে আকর্ষণ করে, ঘরের হাওয়া টানে মনকে। মালঞ্চের চোখে ভালো লাগে মিনার শাড়ি পরার বিশেষ ধরন, চুল বাঁধবার ছাদ, তার রান্না করতে করতে ছেলে পড়ানো। মালঞ্চের চোখে ভালো লাগে কথায় কথায় ডাক্তারবাবুর অন্যমনস্ক হয়ে পড়া, ঘর সংসারের সম্বন্ধে গভীর ঔদাসীন্য, হাসপাতালের কাজে রোগীর চিকিৎসায় একেবারে মগ্ন হয়ে যাওয়া। তখন ভারী অদ্ভুত দেখায় ডাক্তারবাবুকে, যেন এক রহস্যময় দামি মার্বেল পাথরের মূর্তি, তার চারিদিকটা নিষেধের বেড়ায় ঘেরা। তবু সেই বেড়া ডিঙোতে লোভ হয়, ইচ্ছে হয় তাকে একবার ছুঁয়ে দেখতে। যত ভয়, যত সংশয়, যত শাসনই থাক না কেন, এমনি একটি মূর্তি দেখেছিল সেবারে মালঞ্চ কাঞ্চনপুরের জমিদার বাড়িতে যাত্রা শুনতে গিয়ে। সে মূর্তিকে ছুঁয়ে দেখতে পারিনি, কিন্তু যন্ত্রপাতি, সাবান, তোয়ালে এগিয়ে দিতে গিয়ে এ মূর্তিকে তো কতবার কত ছলে ছুঁয়েছে। কিন্তু একজনের ছোঁয়ায় লাভ কি? ছোঁয়াছুঁয়ি যদি না হয়, আঙুলের ছোঁয়া কি পৌঁছায় পাথরের মধ্যে? বিভূতির গলার আওয়াজে মালঞ্চের চমক ভাঙল। রান্নাবান্না তোমার হলো মিনা? একবার এ ঘরে এসো তো একটু। হাতের কাজ ফেলে মিনা চলে গেল ও ঘরে, আর বটিতে বেগুন ঠেকিয়ে মালঞ্চ রইল উৎকর্ণ হয়ে। স্বামী স্ত্রীর কথাবার্তার যতটুকু কানে গেল, তাতে আসল ব্যাপারটা বুঝতে তার বাকি রইল না। সরকারি হাসপাতালটা উঠে যাচ্ছে এখান থেকে, আর সেই জন্যই সিভিল সার্জন সাহেব এবার এসেছেন। ধক করে উঠল মালঞ্চের বুকের মধ্যে। প্রথম প্রথম কতদিনেই হাসপাতালের ঘরগুলি নিজের হাতে ঝাড় দিয়েছে মালঞ্চ, নেতা দিয়ে নিকিয়েছে সযত্নে, নিজের বাড়ির লোকের মতো রোগীদের সেবা করেছে, তাদের নোংরা অপরিচ্ছন্ন বিছানা পরিষ্কার করেছে আপন হাতে। সেই হাসপাতাল এখান থেকে মুখের কথায় তুলে নিচ্ছে তারা। একটু দয়া মায়া নেই শরীরে, একটু বিচার বিবেচনা নেই মনে। মিনার শেষ কথাটি কানে গেল মালঞ্চের। অবশ্য শেষের দিকটা ইদানিং আমরা এখানে বেশ আরাম আর শান্তিতেই ছিলাম, তবু হাসপাতাল যদি ওরা নাই রাখে, না রাখবে, অত ভাবছো কেন তুমি? কোথাও না কোথাও তোমাকে ওরা বদলি তো করবেই, আর তাও যদি না হয় তাতেই বা কি? হাসপাতালের বাইরেও তো রোগীপত্তর আছে, আর তোমার বিদ্যাও কেউ কেড়ে নেয়নি। ভেতরে ভেতরে জ্বলে উঠল মালঞ্চ। ঠিকই বলেছে ডাক্তারবাবুর স্ত্রী, ওরা যতই এখানকার লোকের সঙ্গে মিশুক, আপন বলে ভাবুক, আর আপন বলুক তাদের, এরা যে পর সেই পর। বিদেশি মানুষ, চাকরি করতে এসেছে, এখানকার চাকরি গেলে অন্য কোথাও গিয়ে চাকরি খুঁজবে। হাসপাতালের ভালো মন্দে ওদের কি এসে যায়? এখানকার লোকের মতো ওদের তত বাঁচবে কেন? বিভূতির বিরুদ্ধে ও অকস্মাৎ অভিমান আর আক্রোশে
পূর্ণ হয়ে উঠল মালঞ্চের মন। ডাক্তারবাবু তাদের কেউ নন। মিথ্যায় সে তাকে এতদিন আপন মনে করে এসেছে, দেবতা মনে করে এসেছে। তরকারি কোটা ফেলে রেখে মালঞ্চ বেরিয়ে এলো বিভূতির বাড়ি থেকে। এলো হাসপাতালে। নার্সদের বলল, রোগীদের বলল, মেথর, ঝাড়ুদার কাউকে জানাতে বাকি রাখল না যে এখানকার হাসপাতাল সরকার তুলে নিচ্ছেন। রাত পোহাতে না পোহাতে এতগুলি মেয়ে পুরুষের মুখ থেকে অন্ন চলে যাবে, এতগুলি রোগীর মুখে ওষুধ পড়বে না। নার্সরা ঘিরে ধরল। ছোটরা বলল, উপায় কি দিদি? বড়রা পরামর্শ দিল, উপায় একটা কিছু বার করতেই হবে মালঞ্চ। আয় সবাই মিলে ডাক্তারবাবুকে ধরি। আগুনের মতো জ্বলে উঠল মালঞ্চ। জবাব দিল, ছাই করবে ডাক্তারবাবু। ছোট বড় সবাই শিউরে উঠল। ছি ছি মালঞ্চ, দেবতাকে কি এমন হেলা তুচ্ছ করতে আছে? কত করেছেন তিনি এই হাসপাতালের জন্য। মালঞ্চ বলল, ছাই করেছেন? দেবতা? দেবতা না ঘোড়ার ডিম। দেবতা হলে কি সাহেবের সামনে অমন ভিজে বেডালের মতো থাকে? দেবতারে কি সাহেবের ভয়ে বইয়ের আঁচলের তলায় গিয়ে লুকোয়? পদ্মা মালঞ্চের সখী আর সহকারিণী। মালঞ্চের সঙ্গে হাসি তামাশার সাহস সেই যা কিছু রাখে। মালঞ্চকে গোপনে ডেকে পদ্মা তার কানে কানে বলল, এবার আগের কারণটা কিন্তু তোর বুঝতে পারছি ভাই। মালঞ্চ বলল, কীরকম? পদ্মা ফিসফিস করে বলল, লুকিলেনি যদি তোর আঁচল ছেড়ে বইয়ের আঁচলের তলায় কেন গেলেন? এই তো তোর দুঃখ। কিন্তু মিথ্যেই তুই রাগ করছিস। লুকোবর মতো আঁচল তোর কই? এই অ্যাপ্রনের তলায় কি কাউকে ঠেকে রাখা যায়? মালঞ্চ ধমক দিয়ে বলল, তোর ওসব বিশ্রী ঠাট্টা সবসময় ভালো লাগে না পদ্মা। আমার অনেক কাজ আছে এখন। ঘণ্টাখানেক যেতে না যেতেই কথাটা ছোট শহরের পাড়ায় পাড়ায় রটে গেল। সেখান থেকে ছড়ালো শহরতলির গ্রামগুলিতে। অঞ্চলটার বেশিরভাগই নমশূদ্র আর কৈবর্তের বাস। হাসপাতালের জন্য দলে দলে এসে তারা নিজেরা ঝাড় থেকে বাঁশ কেটেছে, খুঁটি পুঁতেছে, শন দিয়ে চাল ছেয়েছে, মাটি কেটে বেঁধেছে ভিত। কাজের জন্য অকালের সময় পয়সা অবশ্যই সকলে পেয়েছে, কিন্তু পয়সায় কি সব? সে পয়সা তো 2-4 সের চাল কিনতেই তখন ফুরিয়েছে। পয়সা নয়, তাদের কাজের সাক্ষী হিসেবে স্বয়ং হাসপাতাল দাঁড়িয়ে আছে চিরস্থায়ী হয়ে। তাই তাদের মেহনতের বকশিস তুচ্ছ মজুরি নয়। ঘরে কারো ছেলে মরেছে, মেয়ে মরেছে, কারো ঘরের বউ এখানে এসে উঠেছে শেষ নিঃশ্বাস ফেলতে। চিকিৎসায় ভালো হয়ে কেউ কেউ আবার ফিরেও এসেছে রোগা মুখে ক্ষীণ হাসি ফুটিয়ে। এ সেই হাসপাতাল। দূর দেশের লোক বলে সুজনগঞ্জের হাসপাতাল। সুজনগঞ্জ তাদেরই গঞ্জ। এইসব চরহাটি, তেঁতুলতলা, ঝুমুরকান্দের লোকদের। মাতব্বররা দেখা করতে এলো হাসপাতালে ডাক্তারবাবুর সঙ্গে। যা শুনছি সত্য নাকি ডাক্তারবাবু? হয়তো সত্য, কিন্তু তার তো দেরি আছে। আগে এসব বিষয় নিয়ে ঝামেলা করছে কেন তারা? সিভিল সার্জনের কানে গেলে ফল হয়তো এতে খারাপই হবে। এসব কথা এদের জানালেই বা কি? খোঁজ নিয়ে জানল বিভূতি মালঞ্চই এর মূলে। সেই আড়ি পেতে শুনে এসেছে তাদের স্বামী স্ত্রীর কথা। তারপর গঞ্জে গাঁয়ে রটিয়ে দিয়েছে সর্বত্র। এমনকি ভীরু আর বইয়ের আঁচল ধরা বলে তার বদনাম রটাতেও মালঞ্চ কসুর করেনি। ম্লান একটু হাসল বিভূতি। নিঃশব্দে প্রশ্রয় দিয়ে দিয়ে মালঞ্চকে সত্যিই বোধ হয় কিছু বাড়িয়ে তোলা হয়েছে। এতটা সঙ্গত হয়নি। ধমক দেওয়া উচিত ছিল। বিকেলের দিকে সিভিল সার্জনকে চা খাওয়ার জন্য সবিনয়ে নিমন্ত্রণ জানালো বিভূতি। নন্দী সাহেব হাসলেন, বললেন, সে কি কথা? আমার মতো এমন বেদলি মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? বিভূতিও হাসল, বলল, চা তো আর বৃহৎ ব্যাপার নয়, এটা দলাদলির বাইরে। নন্দী সাহেব অপূর্ব ভঙ্গিতে জোড়া ভ্রু কুঁচকে হাসলেন। তাই কি? না ঘরের মধ্যেই আপনার দলাদলি হয়েছে? মনে হচ্ছে এই নিমন্ত্রণটা যেন
সেই অন্য দলের পক্ষ থেকে। উচ্চকণ্ঠে হেসে উঠলেন নন্দী সাহেব। তারপর হাসি থামিয়ে বললেন, আচ্ছা বিভূতিবাবু, বলুন। এই খানিক আগে না আপনি হরিজন আর নারীজনের রিপ্রেজেন্টেশন পাঠিয়েছিলেন? বিভূতি বিস্মিত হয়ে বলল, সে কি? নন্দী সাহেব বললেন, হ্যাঁ, প্রথমে এলো গায়ের মাতব্বরেরা, তারা চলে যাবার খানিক বাদে এলো আপনার নার্সদের দল। বলে গেল এ হাসপাতাল তুলে দিলে নাকি তারা সব সর্বশান্ত হয়ে পড়বে। সুতরাং এমন নিষ্ঠুর অধর্ম যেন আমি কোনো ক্রমেই না করি। আমি কি বিশ্বাস করব যে এসবের কিছু আপনি জানেন না? আপনি এতক্ষণ ধরে নিতান্তই কেবল স্ত্রীকে চায়ের আয়োজনে সাহায্য করছিলেন। বিভূতি স্তম্ভিত হয়ে গেল। তার হাত থেকে যেন এরই মধ্যে কর্তৃত্ব খসে পড়েছে। তাকে না জানিয়ে, তার পরামর্শ না নিয়ে শুরু হয়েছে কাজ। তাকে ডিঙিয়ে তার বিরুদ্ধে মালঞ্চ নার্সদের দলবদ্ধ করেছে, জুটিয়েছে আর সবাইকে। মালঞ্চকে সত্যি এতখানি বাড়তে দেওয়া ঠিক হয়নি। নন্দী সাহেব বললেন, তাই বলি আপনি এত গম্ভীর হয়ে গেলেন কেন বিভূতিবাবু? চায়ের নিমন্ত্রণ আমি সানন্দে গ্রহণ করছি। সত্যিই তো, চায়ের কাপে ঝড় তোলা কেন? এক ফাঁকে বিভূতি ডেকে পাঠালো মালঞ্চকে। বলল, এসব কি হচ্ছে? মালঞ্চ নিতান্ত নিরীহ ভঙ্গিতে বলল, কিসের কথা বলছেন ডাক্তারবাবু? বিভূতি কঠিন স্বরে বলল, কিসের কথা বলছি তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। প্রশ্রয় পেয়ে পেয়ে এত বার হয়েছে তোমার। প্রশ্রয়? মনে মনে হাসল মালঞ্চ। কাউকে প্রশ্রয় দেওয়ার মতো সাহস কি ডাক্তারবাবুর আছে? তবু সবাই তার কাছ থেকে এক ধরনের প্রশ্রয় পায়। তিনি দেন বলে নয়, তিনি না দিয়ে পারেন না বলে। কিন্তু তেমন প্রশ্রয় তো মালঞ্চ তার কাছে চায়নি। বিভূতি বলল, চুপ করে রইলে কেন? জবাব দাও আমার কথার। মালঞ্চ বলল, আমরা হাসপাতালটি রাখতে চাই। আর আমি চাই না? আমাদের মতো অত জোরে বোধ হয় না। বিভূতি তীক্ষ্ণ একটু হাসল। তাই নাকি? আচ্ছা বেশ, তোমার জোরের নমুনাটা একবার দেখবার অপেক্ষায় রইলাম। জোরের নমুনা? মাতব্বররা বলে গেছে এরপর তারা মিটিং করে দরখাস্ত পাঠাবে জজ ম্যাজিস্ট্রেটের কাছে। কিন্তু দরখাস্তে বিশ্বাস নেই, জজ ম্যাজিস্ট্রেটকেও নয়। রাত যত বাড়তে লাগলো ততই আরেক রকমের জোরের কথা তার মনে পড়তে লাগলো। বেছে বেছে আরও 10-15 জন নার্সকে নিয়ে সে বিকেলবেলায় গিয়েছিল সিভিল সার্জনের লঞ্চে, তাকে দুঃখের কথা জানাতে। তিনি কোনো কথা শুনতে চাননি, বারবার বিরক্তি প্রকাশ করে অসন্তুষ্টি জানিয়েছিলেন। হতাশ হয়ে সবাই যখন ফিরে এসেছে, তক্তা বেয়ে নেমেছে এসে পথে, তখন হঠাৎ তিনি মালঞ্চকে ফের ডেকে পাঠিয়েছিলেন। রাগ করলে নাকি মালঞ্চ? এ যেন সে প্রবল পরাক্রান্ত সাহেবী পোশাকের সিভিল সার্জন নয়, এ যেন আর কারো গলা, নরম আর মিষ্টি। মালঞ্চ সহসা কানকে বিশ্বাস করতে পারেনি। সভয়ে তার দিকে চোখ তুলে তাকিয়েছে। সোনার চশমার ভেতর থেকে ঘোলাটে রঙের যে দুটি চোখ তাকে চেয়ে চেয়ে দেখল, খানিক আগে সেই চোখে কি শাসনে রাঙা হয়ে উঠেছিল। মালঞ্চ নিজের চোখকে বিশ্বাস করেনি। তাকে নিরুত্তর দেখে সিভিল সার্জন আবার একটু হেসেছেন। রাগ করলে কি করব বলো? দলশুদ্ধ সবাই মিলে অমন ভিড় করে এলে কিছু শোনা যায় না, কিছু বলা যায়? সাহস সঞ্চয় করে এবার মালঞ্চ জবাব দিয়েছে, তাহলে আমি বিদায় দিয়ে আসি ওদের? আমার একার মুখে শুনুন সব। নন্দী সাহেব মুখ টিপে হেসেছেন। শুনবই তো, এত ব্যস্ত কেন? শুধু বলবার জন্য উৎসুক কেউ থাকলেই তো হবে না, শুনবার জন্য উপযুক্ত সময় তো চাই। বাইরের গণ্ডগোলে তোমার কথা যাতে ভুল না শুনি তাও তো দেখতে হবে। মালঞ্চ জিজ্ঞাসা করছিল, তাহলে কখন আসব? নন্দী সাহেব বলেছিলেন, তাও কি আমাকে বলে দিতে হবে? যখন তোমার সুবিধা হয়। তোমার রোগীরা যখন শান্ত হয়ে ঘুমোয়, নীরোগ যারা তারাও মিছিমিছি ছটফট ছুটোছুটি করে না, তেমনি একটা সময়ে সবচেয়ে ভালো।
মালঞ্চ বলেছিল, আচ্ছা আসব, কিন্তু কথা দিন আপনি আমাদের অনুরোধ রাখবেন। রাখবো বই কি, কিন্তু সেটা নির্ভর করবে সম্পূর্ণ তোমার ওপর, এ কথাও মনে রেখো। মনে রাখবে বই কি মালঞ্চ, যেমন করে হোক, যে মূল্যেই হোক, সেই একমাত্র রক্ষা করেছে এই হাসপাতালকে। আর কারো সাধ্যে তো কুলোয়নি, এ কথা আর সবাই একদিন ভুলবে, কিন্তু মালঞ্চ মনে করে রাখবে বই কি। নিজের ঘরে আজ খানিক আগেই গিয়ে ঢুকল মালঞ্চ, বলল শরীর ভালো নেই। তারপর বাক্স খুলে মেঝের উপর ছড়িয়ে ফেলল নানা জনের নানা গোপন উপহার, শাড়ি, সাবান, গন্ধতেল, আংটি আর হার। এতদিন কাউকে সে কোনো সাড়া দেয়নি, ছুঁয়ে দেখেনি কোনো জিনিস, তবু সেগুলি বাক্সে জমে উঠেছে। ভেবেছে সময় মতো ভিখিরিদের বিলিয়ে দেবে, না হয় পুড়িয়ে ফেলবে আগুনে, কিংবা তেমন দিন যদি আসে ডেকে দেখাবে একজনকে, একবার দেখবে তিনি কোন দৃষ্টিতে দেখেন এসব। কিন্তু সে আশা আর নেই। কোনোদিন কোনো উপহার জোটেনি তার কাছ থেকে মালঞ্চের। আজ পেয়েছে চরম উপহার, বিদ্রূপ আর পরিহাস, ধমক আর চোখ রাঙানি। আজ তার জোরের নমুনা দেখতে চেয়েছেন ডাক্তারবাবু। রাত যখন আরও বাড়ল, বড় একটা সাদা চাদরে নিজেকে ঢেকে নিল মালঞ্চ। তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো বাইরের অন্ধকারের মধ্যে। ঘণ্টা কয়েক বাদে ফেরার পথে হাসপাতালের কম্পাউন্ডের সামনে দেখা হলো বিভূতির সঙ্গে। হ্যারিকেনটা উঁচু করে ধরে বিভূতি বলল, এই যে মালঞ্চ, এতক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম। কিন্তু মালঞ্চের দিকে তাকিয়ে বিভূতি তারপর আর কোনো কথা খুঁজে পেল না। মালঞ্চের মনে পড়ল গায়ের চাদরটা ভুলে লঞ্চে ফেলে এসেছে। মিনিট খানেক মালঞ্চও চুপ করে রইল, তারপর একটু বাঁকা হাসি হেসে বলল, ভাগ্য ভালো, যা হোক এতক্ষণ ধরে যাকে খুঁজছিলেন, এতক্ষণ পরে তো শেষ পর্যন্ত তাকেই পেলেন। উত্তেজনায় আত্মবিস্তৃত বিভূতি হঠাৎ মালঞ্চের হাত চেপে ধরল, বলল, তাকেই পেলাম মানে? সত্যি করে বলো মালঞ্চ, কম্পাউন্ড ছেড়ে কোথায় তুমি ছিলে এতক্ষণ? কোথায় গিয়েছিলে? মালঞ্চ বলল, সে কথা শুনে দরকার নেই আপনার, হাত ছাড়ুন। হাত ছাড়ব? আগে জবাব দাও আমার কথার। মালঞ্চ বলল, হাত ধরে জবাব আদায় করবার সাহস আপনার কতক্ষণ ধরে হলো ডাক্তারবাবু? নিশ্চয় ভেবেছেন এতক্ষণ একজন যখন ধরে রেখেছিল তখন আপনারও আর ধরতে বাধা নেই, কেমন? কিন্তু আমারই না হয় জাত গেছে, নিজের জাতের ভয় তো আছে আপনার। অপ্রতিভ বিভূতি মালঞ্চের হাতখানা আস্তে আস্তে ছেড়ে দিল। তারপর একটু চুপ করে থেকে বলল, ঘরে যাও মালঞ্চ, পোশাকটা বদলে এসো। সেই ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার কেসটি হঠাৎ ভারী খারাপ হয়ে পড়েছে, দুজনেরই সেখানে থাকা দরকার। এরপর শান্ত ম্লান একটু হাসি বিভূতির ঠোঁটের উপর দেখা দিল। বিভূতি বলল, একটা কথার জবাব তোমাকে দেওয়া হয়নি মালঞ্চ। নিজের জন্য ভয় আমার কোনোদিন ছিল না, ভয় ছিল তোমার জন্যই। এবার তা ভাঙল, কিন্তু তোমাকে ছুঁয়ে জাত আজ আমার যায়নি, কোনোদিন যাবেও না। মালঞ্চের চোখ দুটি যেন এতক্ষণ পরে ছলছল করে উঠল। বিভূতি সেদিকে তাকিয়ে আবার বলল, যাও, তৈরি হয়ে এসো। রাত আর বেশি নেই। কুকুরের গলার অদ্ভুত শব্দ করতে করতে ছেড়ে যাচ্ছে সিভিল সার্জনের লঞ্চ। ভোরে আর সময় মিলবে না বলে সুজনগঞ্জের অধিবাসীরা বিদায় অভিনন্দনটা তাকে রাত্রে জানিয়ে রেখেছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প মালঞ্চ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।
সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।